সম্মানিত প্রিয় শিক্ষক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সত্যি অনেক ভালো আছি, কারণ আমাদের চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার কৌশলটা বা শিখানোর কার্যক্রমটা এতটাই সাড়া ফেলেছে যে চিলমারির মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানেন বা আপনাদেরকে ইতিপূর্বে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে একটা ক্লাস কিভাবে নিতে হয়, আমরা শিখেছি, তাই না? আমরা আজকে ফর্মালি এটা শিখবো, যাতে আমাদের দেখা দেখি চিলমারি তথা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই কোয়ান্টাম মেথডটা ফলো করতে পারে। তো আপনারা সবাই জানেন, আপনারা বলেন তো আমাদের ক্লাস কত মিনিটের? 60 মিনিটের। গুড, আমাদের ক্লাস 60 মিনিটের। আমাদের প্রতিটা ক্লাস হচ্ছে 60 মিনিটের, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে সারা বাংলাদেশে ক্লাসগুলো হচ্ছে 40 মিনিট, কিন্তু আমাদের ক্লাস কেন 60 মিনিট? ক্লাসটা এই জন্য 60 মিনিট কারণ আমরা বিশ্বাস করি যে ক্লাসের পড়া ক্লাসে আদায়। আমরা বিশ্বাস করি, মানি, এবং এটা আমাদের কাছে প্রমাণিত যে আমরা ক্লাসের পড়া ক্লাসে আদায় করি। এখন এটা অনেকের কাছে এটা একটা মুখের বুলি হয়ে গেছে যে আমরা আসলে কি ক্লাসের পড়া ক্লাসে আদায় করতে পারি? আমরা দেখি বা আমরা এখন এই চারটার মাধ্যমে শিখবো বা আমরা দেখাতে পারবো যে আমরা ক্লাসের পড়া কিভাবে ক্লাসে আদায় করি। তো প্রিয় শিক্ষক, আপনারা সবাই হয়তো বা ক্লাসে একটি আদর্শ পাঠদান, আমরা আজকে কি দেখবো? একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখবো একটা আদর্শ পাঠদান। একটা আদর্শ পাঠদান কিভাবে নিতে হয়। আমরা দেখেন এই 60 মিনিটের একটা ক্লাসকে আমরা 5 ভাগে ভাগ করেছি। কত ভাগে? 60 মিনিটের ক্লাসটাকে, এতে যদি ক্লাস কমে আসে 50 মিনিট, এভাবেই ভাগ করতে হবে। আমরা 60 মিনিটের একটি ক্লাসকে 5 ভাগে ভাগ করেছি। প্রথম ধাপ যেটা বা ফার্স্ট স্টেপ যেটা, সেটা হলো যে 5 মিনিট আমরা ধরেছি। এই 5 মিনিট অর্থ হচ্ছে আমরা এই 5 মিনিটে বাচ্চাদেরকে আমরা পাঠদানের উপযোগী করে গড়ে তুলবো। যেমন অনেক শিক্ষক আছে প্রথমে ক্লাসে গিয়ে স্কেল দিয়ে এরকম, কেমন আছো, পড়া হয়েছে, এ বলে না। আসলে কি এটা আদর্শ পাঠদানের নমুনা? কারণ প্রথম দর্শনটা যদি আপনার এরকম হয়, বা প্রথমে আপনি গিয়ে বলে কার কার পড়া হয়েছে, আমরা এরকম হয় কিনা? আমরা ক্লাসগুলো দেখি বা অধিকাংশ বাস্তব যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলোতে অধিকাংশ এরকম হয়, ক্লাসে গিয়ে এই বাড়ির লেখা নিয়ে আসো, এই পড়া হয়েছে কিনা, এই কার কার পড়া হয়েছে, এই তুমি আসোনি কেন। এগুলো কি আসলে এটা কি ধরন? না। আমরা প্রথম 5 মিনিটে আমাদের আদর্শ পাঠদানের প্রথম 5 মিনিটে আমরা শিক্ষার্থীদের সাথে সুন্দর করে কুশল বিনিময় করব। কেমন আছে, কেমন নেই, বা যে বাচ্চাটা আসেনি সে কেমন আছে, বা যে গতদিন অসুস্থ ছিল তার কাছে গিয়ে বলবো যে তুমি কেমন আছো বা এখন তোমার শরীর কেমন। এভাবে আমরা যখন একটা শিক্ষার্থীর কাছে চলে যাব, তখন সেই শিক্ষার্থীটা টিচারকে, শিক্ষককে খুব মন থেকে কি করবে? সম্মান করবে, ভালোবাসবে, গ্রহণ করবে। তা আমরা প্রতিটা ক্লাস শুরু করব কি দিয়ে বলেন তো? কুশল বিনিময়ের মাধ্যমে। তারপরে আমরা আবেগ সৃষ্টি করব। আমরা শিক্ষার্থীদেরকে আবেগ সৃষ্টি করব। আমরা জানি যে যখন আমরা মানুষের ব্রেইনটা হাসে বা আনন্দে থাকে, তখন এক ধরনের হরমোন নিঃসৃত হয়। জানেন হরমোনটার নাম কি? আমরা যখন হাসি বা আনন্দে থাকি, এক ধরনের হরমোন নিঃসৃত হয়, নাম কি? ডোপামিন হরমোন। মাশাআল্লাহ, ডোপামিন হরমোন নিঃসৃত হয়। এই ডোপামিন হরমোনটা যখন নিঃসৃত হয়, মানুষের শেখার বা ব্রেনের ধারণ ক্ষমতা বেড়ে যায়। তা আমরা ক্লাসে গিয়ে চেষ্টা করব, এটা ভয় পেলেও ডোপামিন হরমোন নিঃসৃত হয়, কিন্তু সেই ডোপামিন হরমোনটা টক্সিক টাইপের হয় বা ক্ষতিকারক হয়। কিন্তু মূলত যখন আমরা আনন্দে থাকি, আনন্দের মাধ্যমে আমরা শিখাতে চাই, তখন ডোপামিন হরমোন নিঃসৃত হয়। এর জন্য দেখা গেল আমাদের মাদ্রাসায় কোনো শিক্ষার্থীরা বাসায় বসে থাকে না, বা সকাল হলেই তারা বাড়িতে চাপ সৃষ্টি করে যে আমি মাদ্রাসা দেবো, আমাকে মাদ্রাসায় নিয়ে যান, তাই না? আমরা গার্ডিয়ানদের কাছ থেকে এরকম মতামত পাই আর কি। তা বলেন তো যে কিভাবে আপনি আবেগ সৃষ্টি করেন ক্লাসে? আপনি শিক্ষার্থীদেরকে কিভাবে আবেগ সৃষ্টি করেন? আমি ওদেরকে ছন্দ জাতীয়, আচ্ছা ম্যাডাম প্রথমে ওদেরকে ছড়া পড়ায়, ছড়া পড়ানোর মানে আবেগ সৃষ্টি করে। আমি সেদিন এই হুজুরের ক্লাসে গেছিলাম, তো দেখি যে হুজুর ইসলামী সঙ্গীত শিখাচ্ছে বা ইসলামী সঙ্গীত শুরু করে ইসলামী সঙ্গীতের মাধ্যমে আবেগ সৃষ্টি করাচ্ছে। হুজুর আপনি বলুন আর কিসের মাধ্যমে আবেগ সৃষ্টি করানো যায় বাচ্চাদের? যেমন উনি ছড়া পড়ে আবেগ সৃষ্টি করান, ইনি ইসলামী সঙ্গীত বলে আবেগ সৃষ্টি করান। সৃষ্টি করানো যেতে পারে ভালো উপদেশ দিয়েও, গল্প শুনিয়েও কি করা যায়? ছোট বাচ্চারা কি গল্পের প্রতি আকৃষ্ট, আমরা গল্প শুনিয়েও আবেগ সৃষ্টি করাতে পারি। আর এর বাইরে আমরা আরো সুন্দর একটা চাচ্ছি যে কি দিয়ে করা যায়। কুশল বিনিময় তো করলাম, আমরা কুশল বিনিময় করব, আবেগ সৃষ্টির বিষয়ে আমরা এসেছি, আবেগ সৃষ্টি করাতে পারি। ম্যাডাম আপনি বলুন তো কিভাবে আবেগ সৃষ্টি করা যেতে পারে?
ক্লাসে গিয়ে গল্প হ্যাঁ, আমরা তো এটা শুনলাম যে গল্পের মাধ্যমে আবেগ সৃষ্টি করাতে পারি। ইসলামী সঙ্গীতে আমরা যেহেতু একটা দ্বীনী প্রতিষ্ঠান, ইসলামী সঙ্গীতের মাধ্যমে আমরা আবেগ সৃষ্টি করাতে পারি। এর বাইরেও আমরা কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আবেগ সৃষ্টি করাতে পারি না? হ্যাঁ, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমেও আবেগ সৃষ্টি করাতে পারি, তাই কি না? আচ্ছা, এখন বিষয়টা হলো আমরা এইভাবে বা আমরা ওদেরকে ধাঁধা ধরতে পারি। কি বলেন? ধাঁধা ধরতে পারি, যে ধাঁধার মাধ্যমে আমরা ওদেরকে আবেগ সৃষ্টি করাতে পারি। আমরা ওদেরকে মানসাঙ্ক ধরতে পারি, তাই না? যে বলো তো তোমার দাদার বাবার ভাই তোমার কি হয়? তোমার দাদার বাবার ভাই ভাই তোমার কি হয়? বলেন তো হুজুর, আপনার দাদার বাবার ভাই আপনার কি হবে? আপনার দাদার বাবার ভাই, দাদার বাবা, দাদার বাবা, চাচা, দাদার বাবা, দাদা, বড় আপু আমরা বলি, বড় আপুর ভাই বড় আপু হবে। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন তো আপনার মায়ের বোনের ছেলে আপনার কি হবে? আপনার মায়ের বোনের ছেলে আপনার কি হবে? মায়ের বোনের ছেলে ভাই হবে। মাশাআল্লাহ, মায়ের বোনের ছেলে মামাতো ভাই বা খালাতো, মায়ের বোনের ছেলে মানে কি হবে? খালাতো ভাই হবে, তাই না? খালি ম্যাডাম শুধু বলেছে ভাই। আমরা এইভাবে বাচ্চাদের মধ্যে কি করতে পারি? আবেগ সৃষ্টি করাতে পারি। দেখেন, যখন আমরা এই ধাঁধাটা ধরলাম, আপনারা কি সবাই হেসে উঠছেন না? সবার ব্রেনের নিউরন গুলো 120 কিলোমিটার বেগে দৌড়ায়নি, বা তার চেয়ে কিংবা বেশি ব্রেক। এখন তারপরে হলো আমরা শিক্ষক এইগুলো কুশল বিনিময়ের মাধ্যমে আবেগ সৃষ্টি করার মাধ্যমে তারপরে শিক্ষক বোর্ডে কি করতে হবে? পাঠের শিরোনামটা লিখবে। কি লিখবে বলেন? পাঠের শিরোনাম আমরা লিখবো। আমরা এই যে 5 মিনিটের মধ্যে এই কাজগুলো করব, গল্প করব, আবেগ সৃষ্টি করব, এবং বোর্ডে আমরা আজকে কি শিখাবো হতে পারে এরকম। আজকে আমি ছোট বাচ্চার ক্ষেত্রে যে 1 এর কথা বলি, আজকে আমি তোমাদেরকে স্বরবর্ণের 2টি বর্ণ স্বর অ স্বর আ লিখে রাখাবো বা শিখাবো। ওরা বলতে পারবা, লিখতে পারবা। বা আমি আজকে তোমাদেরকে বাংলার এই কবিতার 2 লাইন তোমাদেরকে শিখাবো, অথবা হতে পারে ইংলিশের এই রাইমটা তোমাদেরকে শিখাবো, গণিতের তোমাদেরকে এই যোগটা শিখাবো, বা কোরআনের ক্ষেত্রে হতে পারে যে আজকে আমরা কোরআনুল কারীমের এই সূরার এই কয়েকটা লাইন আমরা পড়বো। আমরা মূলত আমরা কি আরো ক্লাসগুলো এভাবে শুরু করব যে এই পড়া হয়েছে ইনফরমালি শুরু করব? না, আমরা অবশ্যই ক্লাসটাকে ফর্মালি শুরু করব। ক্লাসে গিয়ে আমরা প্রথমে কুশল বিনিময় করব, তারপরে শিক্ষার্থীদের মাঝে আবেগ সৃষ্টি করব, আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা শিক্ষামূলক। কি হবে? শিক্ষামূলক। তারপরে আমরা পাঠের শিরোনামটা বোর্ডে লিখব। এবার আমরা চলে যাই দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ আছে আমাদের 10 মিনিট। আপনি যখন পাঠের শিরোনামটা লিখলেন, তার মানেই বোঝা যাচ্ছে যে এর আগে আপনি কি পড়িয়েছেন। প্রাইমারি বা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় কিছুদিন আগেও এই নিয়মটা ছিল যে বাসায় কোনো কাজ দেয়া যাবে না। আমরা এই নিয়মটা চালু করেছিলাম যে বাসায় কোনো কাজ দেয়া যাবে না। তার ফিডব্যাক কি, ভালো না খারাপ? অবশ্যই খারাপ। তা আমরা আবারও চালু করেছি যে বাসায় কাজ দিব। কোন কাজটুকু? ক্লাসে যতটুকু পড়াবো, যতটুকু লেখাবো, সেই লেখাটাই শিক্ষার্থীরা বাসায় 1বার 2বার লিখে নিয়ে আসবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখবো বাসায় এখন বাড়ির হাতের লেখার কাজ পর্যবেক্ষণ করতে হবে। বাড়ির হাতের লেখার কাজ পর্যবেক্ষণ করতে হবে। এখন সময় আছে 10 মিনিট। সময় কত? 10 মিনিট। এখন প্রশ্ন হতে পারে যে আমি 30টা শিক্ষার্থী, আমাদের তো প্রতিটা ক্লাসে 30 জন শিক্ষার্থী, তাই না? আমাদের প্রতিটা ক্লাসে কতজন শিক্ষার্থী? 30 জন। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে তো 50 জন আছে, তাই না? এখন আমার প্রশ্ন যে 30 জন শিক্ষার্থীর বাড়ির লেখাটা আপনি কেমনে এই 10 মিনিটে দেখবেন? একজন আরেকজনের খাতা বিনিময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর কৌশল। হুজুর এই নিয়মটা হয়তো ফলো করেন যে এটা সম্ভব না। আমরা 30 জনের খাতা যদি আবার যদি কোনো শিক্ষার্থী বাড়ি থেকে লিখে নিয়ে আসছে, আপনি সিগনেচার করেননি, দেখেননি, তাহলে কি হয়? বাড়িতে গিয়ে বিচার দেয় ম্যাডাম বা স্যার আমার খাতা দেখেনি, লিখে নিয়ে গেছি দেখেনি, তাই না? বা পড়ালেখার প্রতি, বাড়ির কাজের প্রতি কি হয়? অনুৎসাহিত হয়ে যায়। এজন্য আমরা যেটা করি, আমাদের চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষকরা যেটা করেন সেটা হলো যে পাশের জনকে দিয়ে, এই যে এটা মূলত হলো শিক্ষক ও শিক্ষার্থীর বাড়ির কাজ পর্যবেক্ষণ করবে। মনে মধ্যে এটা লিখতে একটু ভুল হয়ে গেছে। এটা মূলত হবে শিক্ষক বাড়ির কাজগুলো পর্যবেক্ষণ উইথ দ্য হেল্প অফ আদার স্টুডেন্টস, মানে সাহায্য নিয়ে বাড়ির কাজগুলো কি করবেন? পর্যবেক্ষণ করবে। হতে পারে এরকম যে এই বাড়ির খাতা, এই সবাই বাড়ির কাজগুলো বের করো, তোমরা কে কে বাড়ির কাজ নিয়ে এসছো সবাই সুন্দর করে বের করো। তো বের করবে, বের করার পর তোমার পাশের জনের সাথে চেঞ্জ করো। এনার খাতাটা আমি এনাকে দিলাম, এনার খাতাটা এনাকে দিলাম, যে তুমি দেখো তো এই বাসায় লিখতে ভুল করছে কিনা দেখো তো।
তাহলে দেখা গেলো আমাদের এইভাবে যখন পোস্ট একটা করাবো, যে বাচ্চাটা বাসায় অমনোযোগ দিয়ে লিখছে, দেখা গেল যে এই শিল্পী বাচ্চাটা বা শিল্পী ম্যাডাম নিজে লিখতে ভুল করছে, দেখে লিখতে ভুল করছে, কিন্তু যখন এনার খাতাটা চেক করতেছে তখন কিন্তু খুব গভীর মনোযোগ দিয়ে চেক করবে যে আমি ওর ভুল বের করেই ছাড়বো। কিন্তু বিষয়টা হচ্ছে এই, ও চেক করতে গিয়ে যে ওরা আরেকবার মনোযোগের সাথে পড়া হয়ে গেল, ও নিজেও সেটা জানে না। বা যে বাচ্চাটা আসেনি, আমি গতকাল আসেনি, তাকেও আপনি একটা দেবেন যে লিখে আছে, তুমি বই দেখে দেখে দেখো তো এই যে আরিফ হুজুর এই লেখাটা লিখে নিয়ে আসছে বা আরিফ শিক্ষার্থীটা লেখা নিয়ে আসছে, দেখো তো এই লেখাটা ঠিক আছে কিনা। ও গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করবে যে লেখাটা ঠিক আছে কিনা, কিন্তু চেক করতে গিয়ে পর্যবেক্ষণ করতে গিয়ে তার কি হয়ে যাবে, পড়াটা হয়ে যাবে। তাহলে আমরা বাড়ির কাজটা এভাবেই আমরা পারবো কিনা? তাহলে আমরা অবশ্যই বাড়ির কাজটা দ্বিতীয় ধাপে আমরা এইভাবে পর্যবেক্ষণ করবো, সেটা কি 10 মিনিটে সম্ভব কিনা। যখন এটা চেক হয়ে গেল, আপনার কাছে যে লাল কলম আছে, লাল কলম দিয়ে আপনি আপনার শর্ট সিগনেচার একটা দিয়ে যাবেন। কি বুঝতে পারছেন? আচ্ছা, তা আমাদের চলে গেল 15 মিনিট, আমাদের আরো আছে 45 মিনিট, তাই না? 45 মিনিট আরো আমাদের হাতে আছে। তো আমরা তৃতীয় ধাপে আমরা বলে ইনপুট। এবার আমাদের আসল কাজটা, ক্লাসের শুরু। এতক্ষণ আমরা বাড়ির কাজ দেখলাম এবং আবেগ সৃষ্টি করলাম, ক্লাসের পরিবেশ নিয়ে এসেছি। বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আপনাকে মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ব্রেনকে শান্ত রাখতে হবে। এই মাদ্রাসায় আমি মাঝে মাঝে এটা পরিলক্ষিত হয় যে অনেক ক্লাসেই অশান্ত। কি হয়? অশান্ত। বাচ্চারা চিল্লাচিল্লি করে, হেউ মেউ, মানে অনেক শব্দ, নয়েজি পরিবেশ একটা সৃষ্টি হয়ে যায়। কিন্তু কোনো কিছু গ্রহণ করতে গেলে কি হতে হবে? ঠান্ডা থাকতে হবে। একটা কম্পিউটার, আপনি একটা ডাটা ইনপুট করবেন, এন্ড কম্পিউটারটা হ্যাং হয়ে আছে, গরম হয়ে আছে, ডাটাটা ঢুকবে বা ঢুকানোটা কি ঠিক হবে? ঢুকাইতে গেলে কি হবে? কম্পিউটারটা আরো কি হয়ে যাবে? বিগড়ে যাবে, তাই না? তো মূলত যে বা একটা গাড়ির ইঞ্জিন খুব গরম আছে, এই সময় যদি আপনি এটাকে আরো লোড দেন, তাহলে কি ঠিক থাকবে না। তার মানে ব্রেইনে যদি আমরা কিছু দিতে চাই, বৈজ্ঞানিক তথ্য মতে আপনাকে শিক্ষার্থীদেরকে কোনো কিছু শেখাতে হলে তাদেরকে কি করতে হবে? শান্ত রাখতে হবে। মানে হাউ টু ম্যানেজ আ ক্লাস, হাউ টু কন্ট্রোল আ ক্লাস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদি একটা ক্লাসকে বাইরে থেকে বোঝা যায় যে ওইখানে ক্লাস আছে কি নেই, বা ক্লাসটা খুব শান্ত, তার মানে বুঝতে হবে শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে কিছু নিতে পারছে। তা আমরা এ পর্যায়ে যেটা বলবো যে আপনি ইনপুট দেওয়ার আগে অবশ্যই আপনার ক্লাসটিকে কি করে নেবেন? শান্ত করে নেবেন। শান্ত করে নেওয়ার পর বাচ্চাদেরকে আপনি এই পড়াটা যে সারা জীবনে কোথায় লাগবে, কোথায় কোথায় লাগবে, বা এটাকে আপনি বাচ্চাদের ভিতরে বুঝাই দেবেন। মানে এই পাঠের যে পাঠের শিরোনামটা, এদের এই পাঠের শিরোনামটা আপনারা কি করবেন? বাচ্চাদের কাছ থেকে পরিচিত করে দিবেন। পাঠের শিরোনামটা কি করে দিবেন? পরিচিত করে দিবেন যে এই পাঠটা আমাদের এই কাজে লাগবে। তুমি যখন ক্যাডেটে পরীক্ষা দিবা তখন লাগবে, তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিবা তখন লাগবে, তুমি যখন চাকরির পরীক্ষা দিবা তখন লাগবে, এটা তোমার সারা জীবনে লাগবে। এইভাবে পাঠের যে শিরোনামটা, পাঠটা সে কেন পড়বে। যেমন আমি আমার শিক্ষার্থীদেরকে বলছিলাম যে তুমি কেন পড়ো, বলে যে বাবা মায়ের ভয়ে। কি? মায়ের ভয়ে। আসলে আমাদের শিক্ষার্থীরা, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা পড়াশোনা করে কেন বলেন দেখি? মায়ের ভয়ে। না পড়লে, বাড়িতে না পড়লে বাবা মা মারে, স্কুলে না পড়লে বা মাদ্রাসায় না পড়লে হুজুর বা শিক্ষক মারে, মায়ের ভয়ে। কিন্তু আনন্দের সাথে কি করতে হবে? শিখতে হবে। যাক, আলহামদুলিল্লাহ আমাদের চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দের সাথে পড়ে এবং এটা আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আমরা প্রথমে যেটা করব ইনপুট দেওয়ার ক্ষেত্রে, এই যেখানে দেখেন তিনটা বিষয় আছে, আই ডু, উই ডু, ইউ ডু। আই ডু বলেন, আই ডু, উই ডু, ইউ ডু, থ্রি ডু, মানে তিনটা ডু। প্রথমে শিক্ষক যে পাঠটা আছে এটা একবার, দুইবার, তিনবার বলবেন। তারপর উনি সবাই এটাকে আরবিতে ক্লাস করে পড়ানো। তো সবাই আমরা একবার, তিনবার সুন্দর করে, খুব জোরেও না খুব আস্তেও না, আমরা যে স্বাভাবিক গতিতে, স্বাভাবিক কণ্ঠে আমরা তিনবার পড়াবো। তারপরে আমরা যেটা করব সেটা হলো যে আমরা স্টুডেন্টদেরকে একটু এক এক করে ধরবো। তো এখন এই জায়গায় দেখেন, এই ধরার পর, দুই একটা বাচ্চাকে ধরার পর এই জায়গাটা আমরা এদিকেও নিয়ে যেতে পারি। এই যে ইউডু থেকে আমরা এদিকে যাব, কিন্তু তার আগে আপনি বিষয়টাকে আন্ডারস্ট্যান্ডিং করাবেন, বাচ্চাদেরকে জিনিসটা বুঝাবেন, বাচ্চাদেরকে শান্ত করে, শিক্ষার্থীদেরকে শান্ত করে আপনি বুঝাবেন যে এই জিনিসটা হচ্ছে এটা। যেমন আমি আমার এই প্রতিষ্ঠান যখন শুরু, মানে চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার সূচনা লগ্নে আমার সব শিক্ষার্থীরা বলতে পারে যে আতা গাছে তোতা পাখি কবিতাটা কে না পারে? সব বাচ্চাই পারে, তাই না? কিন্তু আতা গাছটি অনেক শিক্ষার্থী জানে না।
তোতা পাখি কি অনেক শিক্ষার্থী কি জানে না। আলহামদুলিল্লাহ আমাদের চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার সব শিক্ষার্থীরাই জেনে বুঝে মুখস্থ করে, এমনকি আলহামদুলিল্লাহ তারা পবিত্র কোরআনকেও জেনে বুঝে যতটুকু সম্ভব জেনে বুঝে মুখস্থ করে। যেমন একটা কোরআনের আয়াত পড়তে গেলে আমাদের চিলমারি প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম ওই আয়াতটি তাওহিদের সাথে পড়ার চেষ্টা করে, তারপরে ওটা শাব্দিক অর্থ হুজুর ভেঙে ভেঙে দেন, তারপরে সাবলীল অর্থ বলে দিয়ে বা ওটার দৈনন্দিন জীবন ওর প্রয়োগটা কি, ওটা আদেশ না নিষেধ বুঝাই দিয়ে তারপর মুখস্থ করে কি হুজুর, তাই কি না? জি আলহামদুলিল্লাহ। আমরা এই সিস্টেমটা আমরা পবিত্র কোরআনে হেফজ করার ক্ষেত্রেও আমরা এই কোয়ান্টাম মেথডটা, বৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতিটা বা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা গবেষণালব্ধ যে মেথডটা, এটা আমরা কোরআন শিক্ষার ক্ষেত্রেও আমরা প্রয়োগ করছি। তো হুজুর আপনি একটু বলেন সেই প্রয়োগটা আমরা যে সিস্টেমে কোরআনকে মুখস্থ করাচ্ছি শিক্ষার্থীদেরকে, এটা কি ইফেক্টিভ কিনা, কার্যকরী কিনা? আশা করা যায় এফেক্টিভ হবে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট ইফেক্টিভ। অনেক আমার এরকম অনেক শিক্ষার্থী আছে বাসায় বলে যে আমি এত কষ্ট করে কোরআন মুখস্থ করবো না, আমি অর্থ বুঝে বা অর্থ সহ কোরআন পড়া শিখবো বা ওখানে যাবো, এরকম ভাবে অনেক শিক্ষার্থী আমাদের এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে যেমন ইউডু এর ক্ষেত্রে, ইউডু বলে কি শিক্ষার্থীদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আমরা বাচ্চাদেরকে বুঝাই দেবো, সেটা তো বললাম। তারপরে ইউডু এর ক্ষেত্রে আমরা 3টা বা 4টা স্টেপ ফলো করাবো। কয়টা স্টেপ বলেন তো? 4টা স্টেপ বা 5টা স্টেপ ফলো করবো। কয়টা স্টেপ বলেন? 5টা। ক্লাসে কয় ধরনের বাচ্চা থাকে, শিক্ষার্থী থাকে বলেন দেখি? 5 ধরনের। ক্লাসে কত ধরনের শিক্ষার্থী থাকে? 5 ধরনের। একটা হলো বেস্ট কোয়ালিটির স্টুডেন্ট, কত বলেন? বেস্ট। আরেকটা হলো বেটার, তুলনামূলক ভালো। আরেকটা হচ্ছে গুড, ভালো। আরেকটা হচ্ছে মডারেট, মানে চলনসই বা চলে, ঠিক আছে। আর আমরা খারাপ বলবো না। আরেকটা হলো পুয়ার, গরিব কোয়ালিটির স্টুডেন্ট। এখানে গরিব বলতে আমরা পুয়ার বলতে কি বোঝাচ্ছে? দুর্বল প্রকৃতির। আমরা যখন ধরবো, এখন আমরা ধরলাম, মনে করেন যে এখানে ইনি হচ্ছেন গুড কোয়ালিটির স্টুডেন্ট, ইনি হচ্ছেন বেস্ট, ইনি হচ্ছেন বেটার, ইনি হচ্ছেন গুড, ইনি হচ্ছেন পুয়ার। তো এখন শিক্ষক ম্যাডাম আপনি বলেন তো এই 5 জনের মধ্যে ইনি হচ্ছেন বেস্ট, ইনি হচ্ছেন আপনার ক্লাস, এটা আপনার ক্লাস, ইনি হচ্ছেন বেস্ট, ইনি হচ্ছেন বেটার, ইনি হচ্ছেন গুড, ইনি হচ্ছে পুয়ার। আপনি সবার আগে কাকে পড়াটা ধরবেন? না, আপনি সবার আগে, হ্যাঁ সবার আগে আপনি বেস্টকে ধরবেন। বেস্টকে ধরলে যে এর চেয়ে একটু নরমাল আছে সে ভাববে যে হ্যাঁ আমাকে এখন ধরবে। তারপরে আপনি বেটারকে ধরবেন, তারপরে আপনি গুডকে ধরবেন, তারপরে আপনি পুয়ারকে ধরবেন। কিন্তু ম্যাডাম আপনি এই স্পিয়ার ব্রেক করে গিয়ে পুয়ারকে ধরবেন। আমরা জানি যে আমরা বেস্ট স্টুডেন্টকে আগে ধরবো পড়াটা, তারপরে আমরা বেটারকে ধরবো, গুডকে ধরবো, তারপরে মডারেটকে ধরবো, আগে পুয়ারকে ধরবো। আপনি বেস্টকে পড়া ধরেছেন, কিন্তু আপনি এই দুইটা স্পিয়ার ব্রেক করে আপনি কেন পুয়ার টাইপের স্টুডেন্টকে আপনি কখন ধরবেন পড়াটা? ও যখন সবার পড়াটা শুনলো, শোনার পরে ওর ভিতরেও একটু আগ্রহ সৃষ্টি হয়েছে আমাকে একটু করে। জি, আপনি কেন সিরিয়াল ব্রেক করে ধরবেন? যখন দেখা যায় অমনোযোগী বা দুষ্টুমি করতেছে, এমন সময় মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর বলেছেন। সময় কমে জন্য হুজুরকে থামিয়ে দিলাম। তো বসেন। তো যখন দেখা গেল যে তখন বাকি পুয়ার দুষ্টামি করছে, কারণ দুষ্টামি কে করবে? পুয়ার। দুষ্টামি কে করবে? অমনোযোগী কে হবে? পুয়ার। তো এই পুয়ার জন মডারেটের সাথে দুষ্টামি করতেছে, তখন আমরা বেটারকে ছেড়ে দিয়ে ওই দুজনকে ধরবো ক্লাসকে কন্ট্রোল করার জন্য, তাই না? আচ্ছা মাশাআল্লাহ। তা আমরা এইভাবে নরমালি যখন আমরা ওরালি মূল্যায়নটা করব, এরপরে আমরা সেটা করব যেটা রিটেন মূল্যায়ন, লৈখিক বা লিখিতভাবে মূল্যায়ন করব। এই লিখিতভাবে মূল্যায়নের যে আমরা এই যে 15 মিনিট যেটাকে, এটাকে প্রসেসিং পার্ট। এটা কি বলেন? প্রসেসিং পার্ট। মূলত কম্পিউটারে যেভাবে হয় 3টা মেইন পার্ট। একটা ক্লাসের কয়টা মেইন পার্ট? 3টা পার্ট। একটা হলো প্রসেসিং, আউটকাম। মূলত আউটপুট না, আমরা এখানে বলবো আউটকাম। কি আউটকাম? তাহলে আমরা প্রসেসিং এর ক্ষেত্রে একবার মৌখিকভাবে প্রসেসিং করব, ধরবো। আর লিখিতভাবে কিভাবে ধরব? আমরা একজন শিক্ষার্থীকে বলবো তুমি দেখে লেখো। একইভাবে আমরা আরেকজনকে দিয়ে ওটাকে কোর্স চেক করাবো। এভাবে আমরা লিখিত মূল্যায়নটা করব। তারপরে আমরা যেটা করব, মেইন আমাদের যেটা ধাপ, সেটা হচ্ছে পঞ্চম ধাপ। মেইন ধাপ কি বলেন তো? পঞ্চম ধাপ। এই পঞ্চম ধাপ হচ্ছে আমাদের শিখন ফল। শিখন ফল অর্জন করার, কতটুকু অর্জন করতে পেরেছি আমরা, এটাই হচ্ছে মেইন ধাপ। তো এইভাবে আমরা যেটা করব সেটা হলো শিক্ষার্থীদেরকে 3 ধরনের আমরা প্রশ্ন করব। কত ধরনের বলেন তো? 3 ধরনের। শিক্ষার্থীদের কয় ধরনের প্রশ্ন করব? 3 ধরনের। এটা মূল্যায়নের কথা আমি বলছি। আমরা তো প্রসেসিংটা তো বুঝতে পারছি নাকি? প্রসেসিং এ বা আমরা শেখানোর ক্ষেত্রে বাচ্চাদেরকে যেটা করব সেটা হলো যে একবার আমরা মৌখিকভাবে ধরবো, তাই না? প্রসেসিংটা 2 ভাগে ভাগ করছে, ওরাল এন্ড
রিটেন। বলেন ওরাল অ্যান্ড প্রসেসিংটা কয় ধরনের? দুই ধরনের, ওরাল অ্যান্ড রিটেন। ওরাল অ্যান্ড রিটেন। ওরালে কি হবে, আমরা এই বাচ্চাদেরকে ভালো থেকে আস্তে আস্তে খারাপ বাচ্চাকে ধরবো, তাই না? আর রিটেনের ক্ষেত্রে সবাই একসাথে বই দেখে দেখে কি একবার লিখবে, সম্ভব হলে বই না দেখে আরেকবার লিখতে দিব, বা যদি এটা সম্ভব হয় যে আরেকবার দেখে লিখবে। একবার দুই এখানে লিখছি দেখেন যে মোটামুটি একবার দুইবার তিনবার, সি অ্যান্ড রাইট 1 2 3 টাইমস, 1/2/3 টাইমস, মানে একবার দুইবার তিনবার সে দেখে দেখে লিখবে, ঠিক আছে? এখানে না দেখে লেখার দরকার নেই, দেখে দেখে কয়বার লিখবে? একবার দুইবার তিনবার। তারপরে আমাদের সর্বশেষ এবং লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি পঞ্চম ধাপ। এই ধাপে আমরা মূল্যায়ন করব। এই ধাপে কি করব? মূল্যায়ন করব। মূল্যায়নের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরকে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন করব। বলেন কি? জ্ঞানমূলক। বলেন কি? প্রথম কি জ্ঞানমূলক, তারপরে হলো অনুধাবনমূলক। বলেন অনুধাবনমূলক। প্রথমে কি জ্ঞানমূলক, তারপরে প্রয়োগমূলক। বলেন প্রয়োগমূলক। জ্ঞান, বলেন জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। জ্ঞান, প্রয়োগ। এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় যেটা আলোড়ন সৃষ্টি করেছে, সেটা হলো সৃজনশীল শিক্ষা পদ্ধতি। সেটা হলো কি সৃজনশীল শিক্ষা পদ্ধতি। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় যেটা আলোড়ন সৃষ্টি করেছে সেটা হলো কি বলেন? সৃজনশীল শিক্ষা পদ্ধতি। এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটা বাংলাদেশে কি করেছে? আলোড়ন সৃষ্টি করেছে। এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটার তিনটা স্টেপ, সেটা হলো কি বলেন তো? জ্ঞানমূলক, বলেন জ্ঞানমূলক, সে কি জ্ঞানমূলক, বলেন অনুধাবনমূলক, প্রয়োগমূলক। জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে এখনো অধিকাংশ শিক্ষার্থী তো দূরের কথা, সৃজনশীল প্রশ্নের কথা শুনলে আমাদের মাথা গরম হয়ে যায়, তাই না? যে এটা আবার কি সৃজনশীল, আমরা অনেকেই বুঝি না। তাহলে সৃজনশীলটা আমরা এখন একটু সহজে বুঝবো। এটা এই যে সৃজনশীল প্রশ্নের তিনটা ধাপ, একটা হলো জ্ঞানমূলক, একটা হলো অনুধাবনমূলক, একটা কি প্রয়োগমূলক। এই তিনটা ধাপ। তারপরে আমরা আসতেছি লিখিত মূল্যায়নের ক্ষেত্রে না দেখে লিখতে দেবো। লিখিত মূল্যায়নের ক্ষেত্রে কি করবো? না দেখে লিখতে দিব। আর আবার তারপরে যে পড়াটা আমরা এই যে একবার পড়ালাম, ওটাকে ক্লাসে ধরলাম, এই ক্লাসে ধরার ক্ষেত্রে আমরা আরো গ্রুপ করে ধরতে পারি, তাই না? গ্রুপ এই ব্রেঞ্চ এই ব্রেঞ্চ দেখি কার পড়া কোন ব্রেঞ্চের পড়া আগে হয়, ছেলে মেয়ে আলাদা করে দিতে হবে, দেখি কার পড়া আগে হয়, কে সুন্দর করে বলতে হবে, এরকম আমরা গ্রুপিংও করতে পারি। এইভাবে করে আমরা প্রসেসিংটা করার পর আমরা মূল্যায়নের ক্ষেত্রে গিয়ে আমরা লিখিত মূল্যায়নটা খুব সহজ, আমরা বাচ্চাদেরকে না দেখে লিখতে দেব। এখন দেখা গেল কোনো বাচ্চা লিখতে গিয়ে 2-3টা ভুল করছে, তো আমরা তখন বলবো তুমি বাসায় আরেকবার সুন্দর করে না দেখে লিখে নিয়ে 2-3বার পড়ে না দেখে লিখে নিয়ে আসবা। তাহলে আমরা নতুন করে পড়া কি বাসায় দিব না? 1 ঘন্টায় আমরা যেটা পড়াবো, যেটা লেখা কয়েকবার লেখাবো, সেটাই আমরা কি করব? বাসায় পড়া দিব, বাসার কাজ দিব। ওকে, যদি ভুল করে কিন্তু সে না দেখে যদি সুন্দরভাবে লিখতে পারে, তাহলে আমরা না দিলেও চলবে, সে বাচ্চাকে এক্সট্রা ভাবে চাপ না দিলেও চলবে, তবে দেওয়াটাই ভালো। তো এখন আমরা আজকে যেটা বলে এই ক্লাসটা শেষ করব, সেটা হলো যে এই যে মূল্যায়নের ক্ষেত্রে যে 3টা ধাপ, এটা বলেই আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করব। মূল্যায়নের 3টা ধাপ, কয়টা ধাপ বলেন? এখন প্রশ্ন হলো জ্ঞানমূলক প্রশ্ন কি? প্রশ্ন যে জ্ঞানমূলক প্রশ্ন কি? জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে আপনি যা পড়িয়েছেন বইয়ে হুবহু তাই আছে, এটাই হচ্ছে জ্ঞানমূলক। আপনি যা পড়িয়েছেন বইয়ে তাই আছে, হুবহু তাই আছে, সেটাই কি জ্ঞানমূলক। এখন আছে যে আতা গাছে তোতা পাখি, তো এখন প্রশ্ন যদি জ্ঞানমূলক যেটা হবে, বলো তো আতা গাছে কি পাখি? তোতা পাখি। আতা গাছে কি পাখি? তোতা পাখি। এটার নাম কি বলেন তো? জ্ঞানমূলক। জ্ঞানমূলক হচ্ছে কি? আবার বলেন, সংখ্যাটা বলেন। যা আছে হুবহু সেই প্রশ্নটা করাই নামে কি? জ্ঞানমূলক। এখন হচ্ছে যে অনুধাবনমূলক। কি আসলাম? অনুধাবনমূলক। আপনি বুঝিয়েছেন শিক্ষার্থীদেরকে যে অনুধাবনমূলক কি, আপনি শিক্ষার্থীদেরকে কি বুঝিয়েছেন যে অনুধাবনমূলকটা কি? অনুধাবনমূলক হচ্ছে যে তোতা পাখির নাম কি বলেন তো দেখি? তোতা পাখির নাম কি? আর টিয়া পাখি। তোতা পাখির নাম কি? টিয়া পাখি। তোতা পাখির নাম কি? টিয়া পাখি। তো আমরা সুন্দর করে শিখলাম যে জ্ঞানমূলকটা কি। জ্ঞানমূলক হচ্ছে আমাদের বইয়ে যা আছে শিক্ষার্থীরা হুবহু আমরা সেখান থেকে প্রশ্ন করব, উত্তর দেবেন, এটা কি জ্ঞানমূলক। কিন্তু বইয়ে নেই, একটু চিন্তা করে বলতে হবে, সেটার নাম কি? অনুধাবন। অনুভব করে বলতে হবে। এখন বাচ্চাকে মনে করতে হবে যে পাখিটার রং কি, ওদের বইয়ে যে তোতা পাখি ছবিটা দেয়া আছে, পাখিটার রং কি, এটা আপনাকে বলা যাবে না। এটা কি বলা যাবে না? পাখিটার রং কি? সবুজ। পাখিটার ঠোঁট কেমন? বলেন লাল।
লেজটা কেমন? লম্বা। বলো তো, তুমি অনুভব করে দেখো তো এই পাখিটার কি নাম হতে পারে? তখনও বলবে কি? টিয়া পাখি। এটা হচ্ছে কি? অনুধাবনমূলক, তাই না? তা আমরা শিখলাম যে জ্ঞানমূলক প্রশ্ন কি, এটা আমরা শিক্ষার্থীদের করব। আতা ফল, এটা কি? আতা কি? একটা ফল। এই ফলটার প্রচলিত নাম কি, বা তুমি কি দেখেছো, বা তুমি কি খেয়েছো? এটা এই জিনিসগুলোর নাম কি বলেন তো দেখি? না, অনুধাবনমূলক। মানে অনুভব করে যেটা বলতে হবে সেটার নাম কি বলেন? অনুধাবনমূলক। এখন প্রয়োগমূলক কি বলেন? প্রয়োগমূলক। কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা এই যে 1 2 পর্যন্ত এই দুইটা থাকবে, প্রয়োগ ওইভাবে থাকবে না। এখন প্রয়োগ হবে আরো বড় বাচ্চার ক্ষেত্রে, বা এটাও প্রয়োগ হতে পারে। এই যে শিখন ফলটা বা এই যে আলোচিত বিষয়টা, এখানে প্রয়োগমূলক প্রশ্ন খুব কঠিন, তবে তারপরও করা যেতে পারে। যেমনটা হতে পারে, বলতো আতা ফলে খেলে কি হয়? আতা ফল খেলে কি হয়, বা আতা ফলে কি কি গুণাগুণ আছে, বা খাবার খেলে কি হয়, আতা ফল খেলে কি হয়, বা পাখি কেন আতা ফল খায়। তার মানে বাচ্চারা বুঝবে যে হ্যাঁ, পাখিরও খাওয়ার দরকার আছে, আমারও খাওয়ার দরকার আছে, তাই না? এই জায়গা থেকে যে একটা পাখি খাবার গ্রহণ করে, তাহলে আমাদেরকেও কি করতে হবে? খাবার গ্রহণ করতে হবে। তাহলে এই যে বিষয়টা, যে ওই জায়গাটা কোন ক্ষেত্রে প্রয়োগ করবে, এই যে প্রয়োগ বুঝছেন তো? যে একটা পাখি খাবার খায়, তাই না? আতা গাছে তোতা পাখি, পাখিটা কেন গাছে? নিশ্চয় আতা ফলটা খাওয়ার জন্য। এই জন্য মূলত আমাদেরকেও কি করতে হবে? খেতে হবে। কারণ মানুষের চলার শক্তি কি বলেন তো? খাদ্য। মানুষের চলার শক্তি কি? খাদ্য। একটা ইঞ্জিন যখন চলার জন্য কি লাগে? ফুয়েল লাগে বা তেল লাগে, তাই না? মানুষের চলতে গেলে কি লাগে? খাবার লাগে। দেখবেন যে অনেক ছোট বাচ্চা খেতে চায় না। কি করতে চায় না? খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তা আমরা তখন বাচ্চাদেরকে বুঝাবো, দেখেন এই যে আমাদেরকে এই খাবারগুলো খেতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। এটাই কি? শিক্ষা। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। যে তা আমরা এটা আসতে পারে যে তুমি তোতা পাখি দেখলে পাখিটাকে মারবা কিনা। তুমি আতা গাছে একটা তোতা পাখি দেখেছো, এখন কি করবা? তাহলে এটা দেখেন, এটা এর বাইরেও আমরা যেটা পড়াতে পারি যে বাচ্চাদেরকে অনুধাবনমূলক। আতা গাছে কি থাকে? তোতা পাখি থাকে। ডালিম গাছে কি থাকে? মৌ থাকে। তাহলে এখন কথা হলো যে যার জায়গা যেখানে, যার জায়গা যেখানে। তোমার এখন পড়াশোনার জায়গা, তুমি বাসায় আসবা এবং বাড়িতে থাকবা। তোমার বাজার যাওয়ার সময় এটা না। তোমার জায়গা কয়টা? দুইটা, বাড়ি এবং মাদ্রাসা, তাই না? এটা হচ্ছে প্রয়োগ। আমরা যে জ্ঞান শিখি, এটা যদি আমার বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে শুধু আমরা সার্টিফিকেট অর্জন করার জন্য পড়াশোনা করি, চাকরির জন্য পড়াশোনা করি, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করি না। অনেক জায়গায় দেখি আমরা যে কোরআনকে মুখস্থ করানো হয় বা পড়ানো হয়, পরীক্ষার জন্য পাশ করানো হয়, কিন্তু কোরআনের অর্থটা কি বা ওটা বাস্তব জীবনে কি প্রয়োজন বা কি প্রয়োগ, এটা আমরা জানি না। এইভাবেই জীবনটা শেষ করে দেই। বা দেখা গেলো যে আমরা একটা কবিতা পড়েছি, বাংলা কবিতা হোক, কিন্তু সেটা পড়ি শুধু মুখস্থ করার জন্য। যেমন আমাদের এদেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই কবিতার যখন কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতাটা যখন আমরা পড়াবো, তখন বাচ্চাকে আমরা কি প্রয়োগমূলক শিখাবো যে বাচ্চা, এই যে তোমাকে একটা আদর্শ ছেলের কাজ কি বা কিভাবে সে চলবে, আমরা শিখাতে পারবো না? আমরা প্রতিটা পাঠকে এইভাবে, আমরা একটা আদর্শ পাঠকে আমরা যদি ভাগ করি, তাহলে কয় ভাগে বলেন তো? 5 ভাগে ভাগ করব। প্রথম ধাপের নাম কি? কুশল বিনিময় বা আবেগ সৃষ্টি করব এবং পাঠের শিরোনামটা লিখবো। দ্বিতীয় ধাপে আমরা কি করব? বাড়ির কাজটা পর্যবেক্ষণ করব। তৃতীয় ধাপে আমরা কি করব? বাচ্চাদেরকে যোগান দেব। কি দেব? যোগান দেব, সাপ্লাই দেব। কি দেব? জ্ঞান সাপ্লাই দেব। কি সাপ্লাই দেব? জ্ঞান সাপ্লাই দেব। তারপর চতুর্থ ধাপে আমরা যেটা করব, প্রসেসিং করব বা প্রক্রিয়া করব। যেটা সাপ্লাই দিলাম, যে জ্ঞানটা ওদেরকে দিলাম, সেটা প্রসেসিং করব। এক হলো লিখিত ভাবে, আর একটা কি মৌখিক ভাবে। মৌখিক ভাবে ধরার ক্ষেত্রে আমরা যেটা ধরবো, সেটা হলো প্রথমে শিক্ষক করাবেন, তারপরে কি শিক্ষার্থীরা সহ সবাই একসাথে করবেন। আই ডু, উই ডু, ইউ ডু। ইউডুর ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে সবচেয়ে ভালো স্টুডেন্টদেরকে ধরবো, তারপরে তার চেয়ে একটু নরমাল, তার চেয়ে একটু নরমাল, এভাবে আমরা ধরবো। তো সবচেয়ে বড় কথা হলো, ক্লাসে কিছু দিতে গেলে ক্লাসকে কি রাখতে হবে? শান্ত রাখতে হবে। এবং বাচ্চাদের ব্রেন থেকে কোন হরমোন নিঃসৃত করাতে হবে? ডোপামিন হরমোন নিঃসৃত করাতে হবে। কারণ আমরা জানি আনন্দের সাথে শিক্ষা, বলেন আনন্দের সাথে শিক্ষা, শাস্তির সাথে শিক্ষা নয়।
যদিও এই জিনিসটা বাংলাদেশ থেকে এখন উঠে গেছে, এক সময় অনেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে যেতে চাইতো না মাইরের ভয়ে, তাই না? তো আলহামদুলিল্লাহ আমরা এই শাসন ব্যবস্থার মাধ্যমে শিক্ষা থেকে বেরিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ ধাপ হচ্ছে কি? শিখন ফল। বলেন কি? শিখন ফল। এই শিখন ফলটা আমরা অর্জন করতে পেরেছি কিনা। যেমন আমি আজকে এই ক্লাসে মনে হলো যে আমি একটা কবিতা 2 লাইন পড়াবো, আর ক্লাস শেষে আমার অধিকাংশ বাচ্চাই এই 2 লাইন বলতে পারে, লিখতে পারে। তার মানে কি আমার শিখন ফল অর্জিত হয়েছে। প্রতিটা বাচ্চা, হ্যাঁ, আমার শিখন ফল অর্জিত হয়েছে। বলতে তাহলে একজন শিক্ষকের, হুজুর আপনি বলবেন, একজন শিক্ষকের ক্লাস নেওয়ার মূল লক্ষ্য কি? শিখন ফল অর্জিত। মাশাআল্লাহ। কি একজন শিক্ষকের ক্লাস নেয়ার মূল লক্ষ্য থাকবে কি? যে কোনো ভাবেই হোক আমি আমার শিখন ফল অর্জন করব, যে কোনো কৌশলেই হোক শিখন ফল অর্জন করব। তবে এটা মাথায় রাখবেন, একজন শিক্ষক হচ্ছেন সর্বোচ্চ মানের অধিকারী, সর্বোচ্চ কৌশলী। উনি শিক্ষক পারে না এমন কিছু নেই। এর আগে সব বিষয়ে অভিজ্ঞ হতে হবে, সুদক্ষ কৌশলী হতে হবে। আপনার এইটা একটা ডেমো, একটা সিস্টেম। আপনি ক্লাসে কিভাবে, সব ক্লাসের, এটা হলো যে অধিকাংশ ক্লাসের ক্ষেত্রে এই নিয়মটা ফলো হবে, কিন্তু সব ক্লাসের ক্ষেত্রে আবার কি এই নিয়মটা ফলো নাও হতে পারে। আপনি কোন একটা বিষয়ে স্কিপ করতেও পারেন। আর আপনার যদি মনে হয় যে আমি লিখিত স্টেপটা ছেড়ে দেবো, তো দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি এই ভালো শিক্ষার্থী ভালো পারে, বেস্টটাকে না ধরে আমি পুয়ারটাকে 2 বার ধরবো, পুয়ারটাকে ধরলে আবার বেস্টার হয়ে যাবে, তাও করতে পারেন। তবে একজন শিক্ষকের মূল লক্ষ্য কি বলেন তো দেখি? আমরা এটা মাথায় রাখবো, শিখন ফল অর্জন। আপনি যে নিয়ত করে ক্লাসে ঢুকবেন, এক কথাই শেষ, যে নিয়ত করে, আল্লাহর কাছে নিয়ত করে আপনি ক্লাসে ঢুকবেন যে আমি আমার শিক্ষার্থীদেরকে আজকে এই 2টা হরফ শিখাবো, এই কবিতার 2 লাইন শিখাবো, কোরআনের এই 5টা আয়াত মুখস্থ করাবো, বা এই কোরআনে আমি এই 10টা শব্দার্থ শিখাবো, বা এই 2টা শব্দার্থ শিখাবো। আপনি ওটা শিখিয়ে ওখান থেকে বের হয়ে আসবেন, তখন কি হয়ে যাবে? আপনার শিখন ফল অর্জিত হবে। এখানে একটা উদ্ধৃতি দিয়ে শেষ করছি। অধ্যাপক আবু সাইদ স্যারকে চেনেন সবাই? কি ঢাকা কলেজের অধ্যাপক আবু সাইদ স্যার। এবং আপনারা কি আলোকিত ভ্রাম্যমান লাইব্রেরি দেখেন? ওনার স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই। উনি ওনার ক্লাসে সবচেয়ে পুয়ার যে স্টুডেন্টটা, উনি যদি এভাবে ভাষাটা বলছে যে আমার ক্লাসের সবচেয়ে বোকা যে স্টুডেন্টটা, হাবাগোবা যে স্টুডেন্টটা, আমি তাকে ধরি যে বাবা তুমি কি বুঝতে পেরেছো? যদি ও বুঝতে পারে তাহলে আমি নিজেকে সফল মনে করি, কারণ ও যদি বুঝে থাকে তাহলে কি সবাই বুঝেছে। তা আমরা যেটা করব, দুর্বল যে শিক্ষার্থীদেরকে, এদেরকে আমরা ফোকাস করার চেষ্টা করব। শিক্ষক তিনি যিনি একজন দুর্বল বাচ্চাকে সবল করেন। তো ভালোই, এটার জন্য শিক্ষকের প্রয়োজন নেই, বা শিক্ষকের অবশ্যই প্রয়োজন আছে, তবে ভালো যে সে আপনি চাপ দিলেও পড়বে, না দিলেও পড়বে। ভালোকে ভালো করার নাম কি? ভালো নয়। খারাপকে ভালো করার নামই হচ্ছে ভালো। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সেশনটা নিলাম। আপনাদেরকে সবার কি একটা ক্লাস কিভাবে নিতে হয় এই ধারণাটা হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।